সেকেন্ড থিং হলো যে এই বড় বাজেটটা, বড় আকারটা কিসের সাপেক্ষে? আপনি যদি ইন্ডিয়ার বাজেট দেখেন এই বছরের আর কি, এটার মধ্যে আপনার সম্ভবত 13.6%, মানে ফেডারেল বাজেট। তো ওদের তো আপনার গভর্নমেন্টের, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের বাজেট থাকে। আপনি যদি নেপালের দেখেন কত 25-26%-এর মতো আপনার জিডিপি শতাংশে বলছি। আবার যদি উন্নত বিশ্বে যান তখন তো ভিন্ন চিত্র। ইউকেতে যান আপনি 45%। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে কত? সম্ভবত 13.7% আমি দেখলাম, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে আপনার যদি সেদিকে চিন্তা করেন যে আমাদের যা একটা গভর্নমেন্ট যা স্পেন্ড করা উচিত, সেই হিসাবে তো আরও বড় বাজেট পারলে তাই করা উচিত। আমার প্রয়োজন যদি, আর যদি মনে হয় যে না আমাদের এত স্পেন্ড করা দরকার নাই, আমার ফাইন্যান্স আছে, টাকা আছে, কিন্তু এত স্পেন্ড করা আমার দরকার নাই, সেই হিসেবে এটাকে বড় বলা। তো এখানে যে বড়টা আসছে যে কোনো একটা বছরের বাজেট থেকে পরের বছরে আমরা যেই ইনক্রিমেন্টটা দেখি, যে প্রবৃদ্ধিটা দেখি বাজেটের সাইজের, সেটা সে অনুযায়ী জাম্প হয়েছে একটা। 2 নম্বর হলো আপনার এর অর্থায়নের যে বিষয়টা, সেদিক থেকে চিন্তা করলে ডেফিনেটলি অনেক বড় উল্লম্ফন, এটা বড় বাজেটে হয়েছে। কারণ আপনি আপনার যে সরকারের যে কালেকশন, রেভিনিউ কালেকশন যেটা, সেখানে যে টার্গেটটা হিউজ, এত অনেক বড় জাম্প। তো এটা তো আসলে মানে আপনি তো 6 মাস, 3 মাস, 9 মাসের মধ্যে রেভিনিউ কালেকশনের দিক থেকে খুব বড় ধরনের কোনো সংস্কার করতে পারবেন না, খুব বড় ধরনের কোনো চেঞ্জ না দেখলে। তো সেখানে একটা বিষয়। আবার যদি আপনি বাইরের যে উৎস আছে সেখান থেকেও যে আপনি যে ধরনের ধার করার চিন্তা করছেন, সেটাও আপনার দেখা গেছে কি হয়তো কতটা বাস্তবসম্মত হবে সময়ই বলবে। তো সেদিক থেকে একটা ব্যাপার যে আকারের দিক থেকে বললে হ্যাঁ অবশ্যই বড় হয়েছে, এটা বলতে হবে। আর অন্যদিকে আপনি যদি বলেন যে এই যে সিপিডি যে পর্যবেক্ষণগুলো দিল, যে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা, এইগুলো আসলে বাস্তবে কতটা? এটা তো মানে শুধু এক্সপার্ট হিসেবে বলার ব্যাপার না, কিছু বিষয় তো এমনি আমজনতা বোঝে। আপনার যে মূল্যস্ফীতি অনেক বেশি, এটা সবাই জানি আমরা, এটা অর্থনৈতিক লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে। এবং আপনি যদি প্রবৃদ্ধির কথা দেখেন, যে টার্গেট ধরেছে, সেটা অ্যাচিভ করা খুব কঠিন হবে। এটা মোটামুটিভাবে কমন পিপুলের বোঝার ব্যাপার। ফলে এটা অর্থনীতিবিদ হওয়া লাগে না এগুলো বোঝার জন্য। এখন নানামুখী চাপ, এবং সেটা খানিকটা বৈশ্বিক চাপ আছে। আপনি দেখেন হঠাৎ করে আপনার যে গভর্নমেন্টের বাজারে যে চাপটা আসলো এই জ্বালানি নিয়ে, এবং সেটা কিন্তু আপনার এই যে জ্বালানির দামটা অ্যাডজাস্ট করতে হলো। তারপরে আমাদের ব্যক্তি লেভেলে, হাউস হোল্ড লেভেলে প্রত্যেকের বাজেটে কিন্তু আপনার প্রভাব ফেলবে এটা। উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সেখানে প্রভাব ফেলবে এটা, তাই না? উৎপাদনের খরচ বেড়ে যাবে, কারণ আপনার জ্বালানিতে সব জায়গায় লাগে। আপনার উৎপাদনে আপনি জ্বালানি ট্রান্সপোর্ট করে নিয়ে যাবেন, সেখানে বাড়বে, মেশিন চালাবেন, সেখানে বাড়বে, ইলেকট্রিসিটি সব কিছু, তাই না? তো এইগুলো তো আপনার মানে কস্ট বেড়ে গেলে যে প্রভাব তো পড়বে। তো সেগুলো একটা হলো আমরা প্রবৃদ্ধির টার্গেট যেটা ধরেছি সেটা অ্যাচিভ করা কঠিন হবে। আবার প্রবৃদ্ধি বাড়াইতে গেলে আমাদের মূল্যস্ফীতি যে এক জায়গায় নামিয়ে আনতে চাচ্ছি, সেখানে একটা প্রবলেম। আবার অর্থমন্ত্রী মধ্যে কিন্তু বলেছেন যে মূল্যস্ফীতি যেহেতু নেমে আসে নাই একেবারে প্রত্যাশিত লেভেলে, ফলে মানি প্রবাহ যেটা অর্থনীতিতে, সেই মানি প্রবাহটা একটু সংযত রাখবে। তার মানে ইন্টারেস্ট রেট কমায় দিয়ে আপনার দেখা যাচ্ছে মানি ফ্লো বাড়াবে, সেরকমও না। ঠিক, এই জায়গাগুলো তো আবার একটু পরে বিস্তারিত আলোচনা আসছে। বাসুদেব সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যে কথাটা বলা, অর্থনীতির জটিল হিসেব নিকেশের বাইরে গিয়ে যদি সাধারণ মানুষের জন্য বাজেট, অর্থমন্ত্রী গতকালও বলেছিলেন যে সাধারণ মানুষের জন্য এক ধরনের স্বস্তির চেষ্টা থাকবে। সেই স্বস্তি কি মিলল কিনা, ফেরার চেষ্টাটা আসলে সফল হবে কিনা, এবং বাজেটে আসলে মানুষের সুবিধা কতটা বাড়ছে বা কতটা নিশ্চিত করা গেল? ধন্যবাদ প্রফেসর সাহেব, খুব ভালো একটা কথা বলেছেন যে বড়টা আমরা কার তুলনায় বড় বলবো। গত বছরের তুলনায় আমাদের জনসংখ্যা বেড়েছে 22 লক্ষ বেশি। গত বছরের তুলনায় আমাদের মানে মুদ্রাস্ফীতি হয়েছে 9.8%। তো সেগুলো যদি হিসাব করি তাহলে সেই তুলনায় যে একদম আহামরি কোনো বড় বাজেট হয়েছে তা না। বড় ছোট বড় কথা নয়, বাজেটটা প্রয়োজনীয় বাজেট হয়েছে কিনা, যে খাতটা জনজীবনকে সবচেয়ে বেশি স্পর্শ করে বাজেট সেই জায়গাগুলোকে নজর দিয়েছে কিনা, এটা একটু দেখতে হবে। এখন ধরুন ছোট্ট ছোট্ট করে যদি ধরি যে আমাদের দেশের অর্থনীতিটাকে টিকিয়ে রাখছে, দেশের কর্মসংস্থানটাকে ধরে রাখছে, এবং দেশের মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে যে কৃষি খাত, সেই কৃষি খাতটা থেকে আসলে কত বড় বাজেট হলো এটা যদি দেখি। আবার ধরুন আমাদের স্বাস্থ্য খাত, আমাদের অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আউট অফ পকেট 73% খরচ হয়, মানে একটা মানুষের চিকিৎসা করার জন্য 100 টাকা যদি খরচ হয় তার নিজেকেই দিতে হয় 73 টাকা। এবং বলছেন যে এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। সবচেয়ে মানে নেপালেও সরকার সহযোগিতা করে আমাদের চেয়ে বেশি, শ্রীলঙ্কায় সরকার সহযোগিতা করে আমাদের চেয়ে বেশি, বা ভারতের সরকার সহযোগিতা করে আমাদের চেয়ে বেশি। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের সরকার এই কম্পিটিশনে সরকার কেন বলতে পারলো না যে আমরাও সহযোগিতাটা বাড়াবো? সেখানে বলা হলো যে হ্যাঁ,
হার্টের রিং কিংবা বা চোখের বরাদ্দও তো অনেক বাড়ানো হ্যাঁ হয়েছে। চোখের বরাদ্দটা সবসময় খেয়াল রাখতে হবে, মানুষের সঙ্গে তুলনা করতে হবে, তো যে এই মানুষের জন্য আসলে কত বরাদ্দ হয়। আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে একটা ছাড় যেমন আছে, কিন্তু জেনারেল হসপিটালগুলোর কি অবস্থা হবে? ওষুধের দাম কমানোর ব্যাপারটাতে কি বিষয় থাকবে? অথবা হাসপাতালগুলোতে ডাক্তারের মানে উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে কি থাকবে? তার মানে ডাক্তার নিয়োগের জায়গাটা কীরকম থাকবে? তারপরে ধরুন ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দিল, এখন একজন রোগীর কাছে এই প্রেসক্রিপশনের কি মূল্য? যদি ডাক্তার ওখানে লিখে দিতেন যে বড়িতে চাহি না আমি সুন্দর ভুবনে, অথবা আমি দেখে দিলাম এমন একটা মানে অ্যান্টিবায়োটিক যার দাম হচ্ছে 82 টাকা, তো তখন অ্যান্টিবায়োটিক খাওয়া আর মরতে চাই না এই লেখা দুটোর মধ্যে পার্থক্য কী? কারণ আমার তো পকেটে টাকা নাই। ফলে ডাক্তারের কাছে যাওয়া মানে এইটুকু নিশ্চিত হয়ে যাওয়া যে আমার যা কিছু সঞ্চয় আছে এটা শেষ করার জন্যই আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে সঞ্চয় শেষ করছি। সেই জায়গায় বাজেট কি সুফলটা দেবে? আচ্ছা, ধরুন ডিজিটাল ডেভেলপমেন্টের দিকে আমাদের বেশ নজর আছে, আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে ডিজিটালি ইকুইপড করে তুলতে পারি, তার জন্য স্টার্ট আপ ক্যাপিটাল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বরাদ্দ হয়েছে। কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে? বেকার যে, হ্যাঁ, সেটার কি হবে? তো ফলে আমাদের মনে হবে যে বাজেটে ফোকাসগুলো কোথায় কোথায় থাকা দরকার। আমাদের যদি বলি ভবিষ্যতের দেশের কথা ভাবলে শিক্ষা, বর্তমানের দেশের কথা ভাবলে আমাদের কৃষি, এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সংযোগ সেতু হিসেবে যদি ধরি তাহলে স্বাস্থ্য, এই তিনটা খাতে আসলে কত বরাদ্দ পেয়েছে, যেটা আমাদের প্রত্যেক মানুষের জীবনে প্রভাব ফেলে। এখানে আমরা যারা বসে আছি, আমরা যে কোনো একটা অসুস্থতা হলে আমাদেরকে নিজের পকেটের পয়সা খরচ করে ট্রিটমেন্টটা দিতে হবে, আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচটা দিতে হবে, অথবা যে আমরা যখন বলি 9.8% মুদ্রাস্ফীতি হয়েছে, বাস্তবে কি আমাদের জীবনে মুদ্রাস্ফীতি 9.8%? তা না। আমরা যে 37-38টা পণ্য ব্যবহার করি, এগুলোতে মুদ্রাস্ফীতি কিন্তু এর চেয়ে অনেক বেশি। সোনার দাম হয়তো 1% বেড়েছে, কিন্তু চালের দাম তো বেড়েছে 15%। ফলে ওই গড় করলে তখনও যদি আমি 9% আসি, কিন্তু আমি তো প্রত্যেকদিন সোনা কিনি না, সেই জায়গায় যে জায়গাগুলো ফোকাস করা দরকার ছিল সরকার ঠিকমতো ফোকাস করলো কিনা? সেই জায়গাগুলোতে ফোকাসটা তত ভালো হয়নি। যেটা হয়েছে আমরা বলবো এই বাজেটে আশাবাদটা জাগিয়ে তোলা হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটাকে নেওয়া হয়নি। গত বাজেটে কেন রাজস্ব আদায় করতে সরকার ব্যর্থ হয়েছিল, রাজস্ব প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছিল, সেটা কি আমাদের হিসাবের মধ্যে আছে? শুধু গত না, অনেকগুলো। হ্যাঁ, এবছর যে আমরা প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে আমরা রাজস্ব আয়ের কথা বললাম, তাহলে গত বছরের রাজস্ব কত আদায় করতে পেরেছিলেন? দ্বিতীয়ত, এ যাবৎকাল বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হার কত? 50%-এর বেশি খুব একটা যাচ্ছে না। তাহলে বড় একটা বাজেট ঘোষণা করলাম, কিন্তু তার বাস্তবায়ন যদি কখনো 57%, কখনো 56%, কখনো 52% যদি হয়, একবার তো 48% নেমে আসছিল। হ্যাঁ, আরো বেশি। তাহলে তা যদি হয় তাহলে কি হবে? 62% এরকম যদি হয়, তাহলে খেয়াল করতে হবে যে আমি ঘোষণা করছি কিন্তু বাস্তবায়ন করার সক্ষমতাটা তৈরি হচ্ছে না। আর একটা বলে একটু এই অংশটা শেষ করে দেখুন, 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন বাজেট কত ছিল? 96 কিংবা 97 হাজার কোটি টাকার বাজেট। এবার বাজেট হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট, প্রায় 13 গুণ বেড়েছে। কিন্তু যদি জিডিপির সঙ্গে তুলনা করেন, তখনও জিডিপির 12% ছিল, এখনও জিডিপির 13% ছিল। তার মানে ওই শতাংশের অর্থে প্রায় একই রকম আছে, সংখ্যার অর্থে বেড়েছে। তার মানে এখানে বাজেট এবং জিডিপি এই অনুপাতের খুব বেশি উন্নতি হয়নি। 2, জিডিপি এবং কর এই দুটোরও খুব উন্নতি হয়নি, কারণ অবনতি হয়েছে, বরং অবনতি হয়েছে। যে জিডিপি যত দেখানো হচ্ছে সেই তুলনায় কর আদায়টা হচ্ছে কম। অথবা ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এই যে অনেক আশা জাগিয়ে তোলা হয়েছে, কিন্তু অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো হয়নি, এবং অর্থনৈতিক সংস্কারের যে কথাগুলো আমরা দীর্ঘ সময় ধরে বলছি, সেই জায়গায় তেমন প্রতিফলন ঘটেনি বলে বলা হচ্ছে। এই জায়গাগুলোতে কীভাবে দেখুন? একটা হলো যে আমরা জানি বাংলাদেশে একটা প্রেক্ষিত পরিকল্পনা থাকে 20 বছরের, তার মধ্যে আবার 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকে 5 বছর করে, তারপরে বাজেট। তো সাধারণত যেটা হয়, একটা দেশের যদি মানে ঠিক মতো যদি আমরা এগোতে চাই, তাহলে প্রতি বছরের বাজেটের সাথে আপনার দেখা যাচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা কী করতে চাই, 20 বছরে কোন জায়গায় যেতে চাই, এবং 2100 সালে যে বদ্বীপ ডেল্টা প্ল্যান বলি সেখানে কোথায় যেতে চাই। তো সেই সামঞ্জস্য বা কনসিস্টেন্সি থাকার ব্যাপার আছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, আমরা দেখি যে ইয়ার টু ইয়ার যে বাজেটগুলো হয়, সেখানে আমরা সেই কনসিস্টেন্সিটা দেখি না। তো আমরা আসলে আজ থেকে 20 বছর পরে কোন জায়গায় যেতে চাই, তার সাথে আজকের যে প্ল্যান সেটার সমন্বয় আছে কিনা অনেক সময় আমরা দেখি না।
কারণ আপনি যেটা বলেছেন যে মানে প্রথম উনি যে কথাটা বললেন যে রাইটলি যে এই খরচটা কি খাতে করবে, কার জন্য করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনার যেটা হলো যে আমরা যদি স্মরণকালে আমার কখনোই আমি দেখি নাই যে বাজেটে যে পরিকল্পনা ছিল খরচ করা সেটা করতে পেরেছে পুরোটা, আবার যে পরিকল্পনা ছিল যে আয় করা সেটা পুরো করতে পেরেছে। সবসময় কিন্তু শর্ট গেছে, দুই দিকে শর্ট গেছে। এখন যদি কোনো কারণে কথা আজকে এবারটা বড় হয়ে গেল, যদি বাস্তবায়নের প্রবলেম থাকে তাহলে কি হবে, হয়তো ওই শর্ট যে গ্যাপটা যেটা আর বেশি হবে, সেটা হলে কিন্তু গভর্নমেন্টের দিক থেকে প্রশ্ন আসবে যে গভর্নমেন্ট তাহলে না পারলে এত বড় নিল কেন। সেজন্য কিন্তু অনেকে বলছে যে আকারটা বড় হয়েছে, যে এখন যে বাস্তবতা যেটা আছে, চ্যালেঞ্জ যেটা আছে, সেই চ্যালেঞ্জের সাপেক্ষে চিন্তা করলে এটা অনেক বেশি, আরও বেশি বড় চ্যালেঞ্জের জায়গায় চলে গিয়েছে। এখন কেন চলে গিয়েছে সে জায়গাটা একটা বিষয়, যে সরকারের আপনার দলীয় যে আপনার নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে আপনি দেখবেন যে একটু আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে যে অনেক বেশি প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ এবং সামাজিক নিরাপত্তামূলক রুরাল যে আছে এগুলোতে একটু ফোকাস বেশি দেখেছি আমরা। তো এখন যদি এমন হয় যে ওইটা আপনার শুধু ইশতেহারে থাকে, আর যদি আপনার দেখেছি বাস্তবায়নের দিকে যদি না আসে, তখন হয়তো মনে করবে যে বরাবরের মতো ইশতেহারে আছে, কিন্তু যখন বাস্তবায়ন করতে গেছে সব ভুলে গিয়েছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় মানে প্রতিশ্রুতি যে আসলেই মানে বাস্তবায়ন করার জন্য, সেখান থেকে চিন্তা করলে হয়তো অনেক বেশি কিন্তু কিছু পিক করা হয়েছে এখানে। এখন কতটা বাস্তবায়ন করা যাবে, কিন্তু অ্যাটলিস্ট বলা যায় যে নির্বাচনী ইশতেহারে যা যা ছিল তার অনেক কিছু এখানে আনা হয়েছে। আর আপনি যদি অনেক বেশি কিছু কভার করতে চান, আপনি দেখেন ফ্যামিলি কার্ডের জন্য কিন্তু বেশ ভালো একটা এখানে কিন্তু আপনার আছে, আপনার কিন্তু বরাদ্দ আছে। তো এই যে অনেক বেশি পরিবারের জন্য তো অনেক বেশি কাভারেজ যদি আপনি করতে চান, তাহলে আপনার তো অ্যামাউন্ট বেশি লাগবে। তো এখন আপনার স্পেন্ডিং পরিকল্পনা অনুযায়ী দেখা যাচ্ছে কি আপনার বাজেটটা অনেক বড় হয়েছে। এখন যেটা হলো বাস্তবায়ন কতটা করতে পারবেন, সেখানে আপনার অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আছে। কারণ আমরা গত 1-1.5 বছর ধরে আমরা বাইরের যে সোর্সগুলো আছে সেখান থেকে যেভাবে অর্থায়নের চেষ্টা করছি, বাইরে থেকে টাকা আনার চেষ্টা করছি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত হারে হচ্ছে না। এবং আভ্যন্তরীণভাবে আপনি দেখেন ব্যাংক থেকে কিন্তু আপনার টাকা পাম্প করে, যে যেখান থেকে বেসরকারি বিনিয়োগকারীরা নিচ্ছে, গভর্নমেন্ট নিয়ে আসবে। সেখানেও আমরা জানি যে দারুণ একটা চ্যালেঞ্জের জায়গায় কিন্তু ব্যাংকিং সেক্টর আছে। তাহলে সেক্ষেত্রে আপনার গভর্নমেন্টের অর্থায়নটা কীভাবে হবে? আবার অন্যদিকে যে টাকা প্রিন্ট করার কথা আসে, সেটা কিন্তু গভর্নমেন্ট স্পেসিফিক্যালি বলেছে যে আমরা টাকা প্রিন্ট করবো না। তো টাকা যদি প্রিন্ট না করা হয়, কারণ প্রিন্ট করলে আপনার মূল্যস্ফীতি হবে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনার এখন আছে। তো তার প্রেক্ষাপটে গভর্নমেন্ট অর্থনৈতিক সংস্কারের জায়গাটাতে যদি সংস্কার বলতে কি আপনার একটা তো ছিল যে রাজস্ব খাতের যে আপনার একটা বিষয় ছিল, যে রাজস্বে আপনি ধরেন একটা টার্গেট ধরায় দেওয়া হয়, এবং যারা সে রাজস্ব কালেক্ট করবে তারা যদি আবার গিয়ে আপনার রেট সেট করে, তাহলে তাদের কালেকশনের সুবিধার্থে হয়তো দেখছি এদিক ওদিক হয়তো একটা রেট সেট করতে পারে। সেজন্য বলছে যে আপনার একটা ইকুইটেবল ট্যাক্স সিস্টেম যেটাকে বলে, যদি আপনি সমতাভিত্তিক বা সুষমজি একটা আপনার আয়কর সিস্টেম থাকে, সেখানে কি হবে, যারা কিনা আপনার এই ট্যাক্সের হারটা সেট করবে, কার উপর কি ট্যাক্স পড়বে, কাকে রেয়াত দেওয়া হবে, এইটা থাকবে, আপনার এক্সপার্টিস থাকবে, এবং যাদের কালেকশনের কোনো প্রেশার থাকবে না, সেখান থেকে তারা একেবারে অবজেক্টিভলি, ঠিক আছে, তারা আপনার এইটা ডিজাইন করবে। ডিজাইন করার পরে সেই ডিজাইনটা আপনার দেওয়া হবে যারা কিনা বাস্তবায়ন করবে তাদের কাছে, তারা তখন কালেক্ট করবে। এখন সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই সংস্কারটা নিয়ে কিন্তু আপনার একটা হিকাপ হয়েছে, আপনার অন্তর্বর্তী সরকারের সময় ছিল। এরপরে এখন এটা কতটা বাস্তবায়ন হবে, এবং আপনি যদি সংস্কার দেখেন, যে কোনো সংস্কার, এই ধরনের সংস্কার বাস্তবায়ন করতে চান এবং ফল পেতে চান, এটা আপনার মানে ইয়ার্স অফ মানে টাইম লেগে যায়, সময় সাপেক্ষ। 6 মাস 1 বছর হয়তো আপনি তেমন কিছু দেখবেন না, তারপরে সময় লাগবে। ফলে ওই ধরনের সংস্কার থেকে এই বাজেটের অর্থায়নের জন্য আপনি এমন কোনো বড় ধরনের সুবিধা পাবেন আমার কাছে মনে হয় না। জি, রাজুকুজ্জামান রতন, যে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাত নিয়ে বলা হচ্ছে, একটি কথা বলা হচ্ছে যে ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া যে পথ, সেই পথে এই সরকার হাঁটছে, এবং ব্যাংকিং খাতের যেটা বড় চ্যালেঞ্জ এই সরকারের সামনে, এবং ইসলামী ব্যাংক নিয়ে যা যা হচ্ছে। ব্যাংক তো একসময় শুরু হয়েছিল কিভাবে, ব্যাংক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যদি হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাংক আমরা দেখি, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা খুবই, বলবো যে এটা একটা দারুণ ইউনিক কেস স্টাডি হতে পারে, যে কীভাবে ব্যাংক একদল মানুষকে লুটপাটের একটা সুযোগ করে দিয়েছে। অথচ ব্যাংকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ট্রাস্ট। আমি যখন আপনাকে একটা 100 টাকার নোট দিচ্ছি, তার মানে আপনি কিন্তু ট্রাস্ট করছেন আমার উপরে না, ট্রাস্ট করছেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপরে, যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়েছে যে এইটা মূল্য 100 টাকা, তাহলে এটা কাগজের মূল্য আর কত, এই কাগজের দাম কত, এই কাগজে বানাতে কত খরচ পড়েছে। তাহলে এই গ্যারান্টি, এই ট্রাস্টটা যদি নষ্ট হয়ে যায় ব্যাংকের, তাহলে ব্যাংকের আর কিছু থাকে না। আমাদের ব্যাংক কিন্তু এই ট্রাস্টটা নষ্ট করে ফেলেছে। 61টা ব্যাংক বাংলাদেশে অপারেট করছে, তাদের মধ্যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক। সেই জায়গায় কিন্তু ওই আগের যে
দুর্বৃত্তপনা, তার ছায়া শুধু না, তার অনুসরণও হচ্ছে অনেক ক্ষেত্রে। ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমাদের 19 লক্ষ কোটি টাকার আমানত, তার মধ্যে ধরেন 18 লক্ষ কোটি টাকা ঋণ দেয়া আছে। এই ঋণের মধ্যে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা হচ্ছে খেলাফি। এখন সেটাকে রিশিডিউল করে 5,75,000 কোটি টাকার মতো নিয়ে আসছে। এখন যে রিশিডিউলগুলো, তার মানে আরও ভয়ানক ব্যাপার হলো ওই টাকাগুলোর ফেরতে পাওয়া যায় না। আগে তো খেলাফি বললে তখন আমি বলতাম যে ঠিক আছে টাকাটা ফেরত দাও। এখন এই সরকার একদিনে এটা পারবে এটা আমরা বলি না, কিন্তু এই উদ্যোগটা কি থাকবে না যে খেলাফি হতে পারবে না? আমরা সবাই কিন্তু প্রিপেইড ইউজার। কীরকম? মোবাইলে আমরা টাকা দিয়ে মোবাইল ইউজ করি, আমরা টিকিট কেটে ট্রেনে চড়ি, টিকিট কেটে আমরা বাসে চড়ি, সমস্ত কিছু আমরা আগে টাকা দিয়ে তারপর কাজ করি। মানে গোটা জনসাধারণ, আমরা যদি বলি আমাদের 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে যদি এখন বাইং ক্যাপাসিটি আছে কিংবা বাজারে যায় এরকম 12-13 কোটি মানুষ আছে, তার মধ্যে ধরুন প্রায় 11 কোটি মানুষ তারা সবসময় কিন্তু টাকা দিয়ে সার্ভিসটা নেয়। আর ওরা সার্ভিস নেয় কিন্তু টাকা দেয় না। এই খেলাপিদেরকে কি কোনোভাবে মানে আইনের আওতায় আনা যায় না? এক। 2 নম্বর হলো ব্যাংকের মালিকানা। আচ্ছা, ব্যাংকের মালিকানা আবার কি জিনিস? আমানতকারীদের ভোটে অথবা আমানতকারীদের আমানতটাকে ঠিক মতো মেনটেন করবার জন্য একটা পরিচালনা ব্যবস্থা থাকবে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে এখন কথায় আছে এবং মানসিকতাও আছে যে ব্যাংকের মালিক, ব্যাংকের মালিকানা এরকম একটা ব্যাপার আছে। এই প্রবণতা থেকে এখনো খুব একটা বেরিয়ে আসা যায়নি। 3 নম্বর হচ্ছে যে ইসলামী ব্যাংক নিয়ে যে জিনিসটা হলো, 2 দিক থেকেই কিন্তু চিত্রটা বেরিয়ে আসলো। যারা বলছে যে ইসলামী ব্যাংক আমরা কখনো রাজনৈতিক হস্তক্ষেপ হতে দেব না, তারাই আবার দেখি সবচেয়ে বেশি এখন হাহাকার করছে। তার মানে তাদের একটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তাহলে কেন ছিল? এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে একটা ব্যাংককে পরিচালনা করবেন যারা, তার দায়িত্বে যারা আসবেন, একটা ডুবে যাওয়া কিংবা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে গেলে দক্ষ লাগবে, আপনার ক্যাপ্টেন লাগবে। যদি ক্যাপ্টেন সম্পর্কে মানে থাকে, অনাস্থা থাকে, তাহলে সন্দেহ থাকে, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এই জায়গায় কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে রয়েছে। আর একটা বিষয় আমাদের খুবই খেয়াল করার মতো, যে অর্থনীতিতে আমরা মানে পণ্য সঞ্চালনটা যেমন দেখি, অর্থ সঞ্চালনটাও সেরকম দেখতে হবে। আচ্ছা, পণ্য সঞ্চালন এবং অর্থ সঞ্চালনের মধ্যে মূল ভূমিকাটা পালন করে তার মধ্যে কনজিউমার গোষ্ঠী, তাই না? তারা কেনে, তারা মজুরি পায়, আবার তারা বাজারে জিনিসটা ওই টাকা দিয়ে জিনিসটা কেনে। এই সংখ্যাটা কত? তাদের জীবনটাকে একটু সহজ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। আমাদের যদি বলি যে 40,000 টাকা দামের জুতা কেনে, সে তো বাংলাদেশি জুতো পরে না। আর যে 1,500 টাকা দামের জুতা স্যান্ডেল কেনে, সে কিন্তু দেশীয় জিনিসটা পরে। তাহলে দেশীয় শিল্প বিকাশ, দেশীয় কর্মসংস্থান এবং দেশীয় কনজিউমার গোষ্ঠী, মানে যারা কিনবে, সেই মানুষদের আয় এবং জীবিকার জায়গাগুলোতে খুব ভালো নজর দেওয়া দরকার। আর একটা বিষয় দেওয়া দরকার, ধরুন বাংলাদেশ থেকে যে প্রবাসী শ্রমিকরা বাইরে যায়, যে শ্রমিকরা, তারা আমাদের প্রায় 30, 31, 32 বিলিয়ন ডলার পর্যন্ত পাঠাচ্ছে। নেপালের চাইতে আমাদের মানে বাইরে যাওয়ার মাইগ্রেশন কস্ট বেশি কেন? শ্রীলঙ্কার চেয়ে বেশি কেন? ভারতের চেয়ে বেশি কেন? তাহলে এই জায়গায় ইভেন এখন যে আমাদের প্রধানমন্ত্রী ইয়েতে যাবেন, মালয়েশিয়া যাবেন, সে মালয়েশিয়াতে একসময় G2G-তে ছিল 69,000 টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পারবে, কিন্তু মালয়েশিয়া যাওয়ার খরচ পড়তো 3.5 লাখ 4 লাখ টাকা। পরে ইউনূস সাহেব এসে তার এক প্রতিষ্ঠানকে আবার এটার দায়িত্ব দিলেন, দিয়ে তারপরে কি করলেন, এটা এক ধাক্কায় বাড়িয়ে 1,70,000 নিয়ে গেলেন। কেন 69,000 থেকে 1,70,000 টাকা হলো সরকারিভাবে? তারপরে তার পরিণতিটা কি দাঁড়ালো? পরিণতি দাঁড়ালো 5 লাখ 6 লাখ টাকা খরচ করে। আর মালয়েশিয়া যে 8 লক্ষর মতো বাংলাদেশি শ্রমিকরা আছে, কি মানবেতর পরিস্থিতিতে আছে, তাদের 17 মাস 18 মাস 19 মাস চলে যাচ্ছে শুধুমাত্র এই যাওয়ার খরচটা তুলতে। এই মানুষগুলো আমাদেরকে রেমিটেন্স পাঠিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পূর্ণ করছে। বাজেটে তাদেরকে অথবা পরিকল্পনায় তাদেরকে কীভাবে কতটুকু রাখা হয়েছে? আমাদের এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কত? 800 কোটি টাকা। আর শ্রম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 450 কোটি টাকা। 2 মন্ত্রণালয় মিলে বরাদ্দ হচ্ছে 1200 কোটি টাকা। ভাবেন, 2টো মন্ত্রণালয়, একটা হচ্ছে বাংলাদেশের শ্রমশক্তি নিয়ে ডিল করবে, আর একটা হলো প্রবাসী শ্রমিক নিয়ে ডিল করবে। তারা কোনো একটা ডিপার্টমেন্টের বাজেটের চেয়েও তাদের বাজেট কম। আবার যেটা ভাই বলেছেন যে অনেক সময় বাজেট দিলেও তারা খরচ করতে পারে না। তার মানে সেই সক্ষমতারও তৈরি নেই। বাজেটটা যে ইফেক্টিভলি ইউজ করবে
শুধু টাকা থাকলেই তো হয় না, টাকাটা তো প্রয়োজনীয়ভাবে যথাযথভাবে খরচ করতে হবে, সেই জায়গাগুলো নাই। ফলে 1 বছরের বাজেট দিয়ে আমি রাষ্ট্রের খুব উন্নয়ন কিছু করে ফেলতে পারবো তা না, কিন্তু 1 বছরের বাজেট যেন 5 বছরের একটা পথরেখা তৈরি করতে পারে। 1 বছরের বাজেট তার একটা কন্টিনিউটি যেন থাকে। আপনি একটা বাজেট করে গেলেন, একটা ধারায় নিয়ে আসলেন, আমি এসে সেই ধারাটা পুরোটা ঘুরিয়ে দিলাম, তারপর উনি এসে আবার ঘুরিয়ে দিলেন, বারবার এই যদি কিন্তু মোড় ঘোরার প্রক্রিয়া থাকে, তাহলে কিন্তু বার্ষিক বাজেটের যে পঞ্চবার্ষিক ধারাবাহিকতা অথবা একটা রাষ্ট্রেরও যে উন্নয়নের ধারাবাহিকতা, সেটা কিন্তু আর রক্ষা পায় না। বাজেটে আমরা এই কন্টিনিউশনটা খুব ভালো দেখছি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে কিছু ব্যাংক থেকে 1/3 টাকা চুরি হয়ে গেছে। অর্থাৎ বলতে যাচ্ছে এই যে ফ্যাসিবাদী সরকারের সময় যে অর্থনীতি যে বিপর্যয়ের কথা বলা হচ্ছে, এই জায়গায় মানে বলা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার ছাড়াও আসলে এটা পুনরুদ্ধার সম্ভব নয়। এই জায়গায় রাজনীতি এবং অর্থনীতির মেল বন্ধনটা এবং এই বাজেট বাস্তবায়নে বা বাজেটে যে সরকার যে লক্ষ্যমাত্রাগুলো ঠিক করলো আসলে কতটা চ্যালেঞ্জিং হবে এবং দিন শেষে পূরণটা একটা দেখেন, আপনার ব্যাংকিং খাত থেকে বলা হয়েছে যে 6,000 কোটি টাকা কম ধার করবেন, এটা বলেছেন, কিন্তু যখন অন্য সোর্স থেকে পর্যাপ্ত পাওয়া যাবে না তখন ব্যাংকের দিকে যাবেন, এটা একটা। আরেকটা হলো যে 1/3 যে ব্যাংক থেকে বের হয়ে গিয়েছে, এটা তো আমাদের ডিফল্টের যে ফিগার, যেটা অর্থমন্ত্রী বলেছেন 35%। তো সেখানে একটা বিষয় একটুখানি রতন ভাই যেটা বলেছেন, উনি ওনার কথা একটু গুছিয়ে বলি আমি, ওনারটা একটু হয়তো গ্রস হয়ে গেছে, মানে একদিক থেকে মোটা দাগে হয়ে গেছে। মানে সার্ভিসের ক্ষেত্রে আপনার ধরেন আমরা যে সার্ভিসগুলো নিচ্ছি প্রিপেইড, কিন্তু আপনি যখন আর্থিক সেবাতে যাচ্ছেন, একজন যখন 1 লাখ টাকা লোন নেবে তখন তো 1,10,000 টাকা শুধু আসলে তো আগে পে করার কোনো সুযোগ নাই, পেটা পরেই করবে, তাই না? নিচ্ছি সেবাটা এটা। কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন হয়তো যে আপনার ওই যে গ্যারান্টি যেটা আপনার কোলাটারাল, সেটা তো আপনার 1 লাখ টাকা নিলে হয়তো আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দেওয়ার কথা, এবং সেই কোলাটারাল যদি আপনি 1.5 লাখ টাকা দিতেন 1 লাখ টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে, তখন তো আপনি জেনুইন কোনো কাজ না কারণ না হলে আপনি ডিফল্ট হতেন না। তাহলে আপনি যখন 50,000 বা 30,000 বা 40,000 টাকার কোনো একটা অ্যাসেটকে 1.5 লাখ দেখিয়ে আপনি যখন 1 লাখ টাকা লোন নিচ্ছেন, তা আপনি শুরুতেই জানেন যে আমি যদি ফেল করি তা আমার 50,000 চলে যাবে, কিন্তু আমি 1 লাখ আমি নিয়ে নিছি অলরেডি।